ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প নীল পদ্ম। আজকালের কথা নয়, সে অনেকদিন আগের কথা। তখন দূর দেশে রচি নামে একটি দ্বীপ ছিল। সেখানে বাস করত এক বুড়ি তার নাতনিকে নিয়ে। নাতনির নাম ছিল কপিলা। দিদা আদর করে তাকে কপি বলে ডাকত। বুড়ির অবস্থা তেমন ভালো ছিল না। মাথা গোঁজার জন্য শুধু একটি কুঁড়ে ঘর ছিল, আর ছিল এক ফালি জমি। সেখানে দিদা নাতনি দুজন মিলে শাকসবজি চাষ করত। তা দিয়ে তাদের দুবেলা ভাতটা জুটত। আর কিছু সেরকম তাদের ছিল না। মাঝে মধ্যে অবশ্য বুড়ি যেত সমুদ্রে মাছ ধরতে। বুড়ির মাছ ধরতে খুব ভালো লাগত। আর তখন ঘরে নাতনি একাই থাকত। সে ঘর দৌড় ভালো করে ঝাঁট দেয়া, রান্না বান্না করা সব করে রাখত। দুপুর নাগাদ মাছ ধরে যখন ফিরত দিদা, তখন সে মাছটি নিয়ে কাটত, রান্না করে ভালো করে দিদাকে খেতে দিত। খেয়ে দে এইভাবেই তাদের দিন কাটছিল। সেদিন মাছ ধরতে যাওয়ার আগে কপিলাকে ডেকে দিদা বলল, আজ আর বেশি কিছু রাঁধতে হবে না রে, একটা দানা চাল রান্না করলেই চলবে। বুড়ি দিদা তারপর চলে গেল। এদিকে বুড়ি দিদা চলে যাওয়ার পর টনক নড়ল কপিলার। তাকে কি বলে গেল দিদিমা? সে কথার কোনো মানে আছে নাকি? সে তো কিছুই বুঝে উঠতে পারল না, ভেবে উঠতে পারল না। একটা দানা, একটা দানা চাল রান্না করলে কি করে হবে? কোন কথা বলে গেল তার দিদিমা? একটা দানা রান্না করলে তাদের দুজনের পেট ভরবে কিভাবে? অনেক চিন্তা ভাবনা করলো কপিলা। তারপর সে ঠিক করলো দুমুঠো চাল সে রান্না করবে। দুমুঠো চাল নিয়ে রাঁধতে বসল সে। গনগনে আগুনে টকবক করে ফুটে উঠল জল, ফুলে ফেপে উঠল চাল। উতলে ওঠা মার ফেলে দিল হাড়ির ঢাকনা। হাড়ির গা বেয়ে তখন অজরে গড়িয়ে পড়তে লাগলো মার ভাত। এমনভাবে মার ভাত পড়ল কখনো আগে দেখেনি কপিলাতা। দেখে তার কান্না পেয়ে গেল। মনে মনে ভাবতে থাকলো কি করে এটা বন্ধ করবে সে। সেই মুহূর্তে কোনো উপায় খুঁজে পেল না সে। ভয়ে সে ঘরের মধ্যে ছোটাছুটি করতে থাকলো। হাড়ির থেকে তখনও মার ভাত উতলে পড়ছে। পড়তে পড়তে ভরে গেল সারা ঘরটা। একসময় ঘর ছাপিয়ে উঠোনে গিয়ে পড়ল। উঠোন থেকে রাস্তায় নদীর মতো বয়ে চলল সে ধারা। উপায় না দেখে কপিলা ছুট দিল সমুদ্রের দিকে, যেদিকে তার দিদিমা মাছ ধরতে গেছে। মারের ধারাও পিছু নিল। কপিলার পিছন পিছন যেতে শুরু করল। দিদিমা তখন মাছ ধরে বাড়ি ফিরছিল। পথে দেখা হলো কপিলার সঙ্গে। কপিলা তাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল সব কথা। পিছনে যে মার ভাত তাড়া করেছে, ধেয়ে আসছে তার দিকে, সেটাও দেখালো দিদিমাকে। দিদিমা খুব রাগ করল, চিৎকার করে বলল, অবাধ্য মেয়ে কোথাকার, তোকে একটা দানা বলেছিলাম না? সাপের মতো ফুঁসতে থাকলো দিদিমা। পথের মাঝে একটা কাঠের চেলা পড়েছিল, হাতে তুলে নিল সেটা। কোনো কিছু না ভেবেই কপিলার পিঠে বসিয়ে দিল সজোরে। মারের চোটে যন্ত্রণায় কাঁকিয়ে উঠল কপিলা। তারপর হঠাৎ করে সে অদৃশ্য হয়ে গেল। দিদিমা দেখতে পেল সেখানে দাঁড়িয়ে আছে একটা বাঁদর। বাঁদরটা হাততালি দিয়ে নাচতে থাকলো। একসময় সে গাছের ডালে চড়ে বসল। তারপর মুখ ভেমচে বলল, এখন থেকে তুমি একাই থেকো দিদিমা, আমি আর তোমার সঙ্গে যাব না। তোমার জন্য রান্না বান্না করে দেব না। তুমি নিজেই সব রান্না করবে, নিজেই খাবে, নিজেই একা থাকবে। আমি তোমাকে আর কোনোদিন ভালোবাসবো না। তুমি একা থেকো, একা থেকো, আমি চলে যাচ্ছি। বলে বাঁদরটি ডালে লাফিয়ে লাফিয়ে কোথায় চলে গেল। আর দেখতে পেল না দিদিমা তাকে। এদিকে সেই মার ভাত হঠাৎ থমকে দাঁড়ালো। সে তো আর মেয়েটিকে দেখতে পেল না, কার পিছু নেবে। তাই মারভাত সেখানে দাঁড়িয়ে পড়ল। মারভাত তখন হঠাৎ করে একটি মানুষের আকৃতি নিল। তারপর সে কথা বলতে শুরু করল। মারভাত বলল, তুমি কেমন দিদা গো? তোমাকে এতদিন যে নাতনি দেখে শুনে রাখলো, খাওয়ালো, রান্না করে দিল, সব কাজ করে দিল, তুমি তাকে ওই কাঠ দিয়ে মারলে? সে তো তোমার সাহায্য চাইতে এসেছিল, না হয় একটু ভুল করেই ফেলেছিল, অত তার বুদ্ধিতে কুলোয়নি, তা বলে তুমি তাকে মারবে? আমি তার পিছু নিয়েছিলাম, ভাবিনি কোনোদিন এমন ঘটনা ঘটবে। এইসব বলার পর মারভাত সোজা গিয়ে সমুদ্রে মিশে গেল। বুড়ি এদিকে মাথায় হাত দিয়ে বসে কাঁদতে শুরু করলো। সে ভীষণ বড় অন্যায় করেছে। সে তার নাতনিকে মেরেছে। নাতনি কি করে বাঁদরও হয়ে গেছে। বাঁদর হয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে নাতনি চলে গেছে।
এখন সে কি করবে আর খুঁজে পায় না। তারপরে বুড়ি আর বাড়ি ফেরে না। সেই মাছ সে সমুদ্রে নিয়ে গিয়ে ফেলে দেয়। মাছকে ফেলে দিয়ে সে কান্না করতে থাকে। এদিকে যে মাছটি বুড়ি ধরে নিয়ে যাচ্ছিল বাড়িতে রান্না করার জন্য, সেই মাছটি ছাড়া পেয়ে গেল। বুড়ির অবস্থা দেখে তার একটু মায়া হলো। সে বলল, তুমি যখন আমায় ছেড়ে দিলে, এত ভালো কাজ করলে, আমার প্রাণ বাঁচালে, তখন আমিও তোমার কিছু উপকার করতে চাই। কেঁদো না বুড়ি, কেঁদো না। সমুদ্রের পাড়ে বসেই তো বুড়ি হাউ হাউ করে কাঁদছিল। মাছকে কথা বলতে দেখে বুড়ি বলল, তুমি কথা বলো? আমি তো কোনোদিন আগে মাছদেরকে কথা বলতে দেখিনি। মাছ বলল, সে যেমন তেমন মাছ নয়, সে জাদুর দেশের মাছ। ভুল করে সে বুড়ির জালে চলে এসেছিল। তাই তো বুড়ি তাকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে বলে সে বুড়ির সব ইচ্ছে পূরণ করতে চায়। বুড়ির এই অবস্থা দেখে মাছেরও খুব খারাপ লেগেছে। যতই হোক, বুড়ির নাতনিকে বুড়ি মেরে খুবই অন্যায় কাজ করেছে। সেই অন্যায়ের অনুশোচনায় বুড়ি অযোধ্যারায় কাঁদছে। তাই মাছ বলল, আমি জানি তোমার নাতনি কিভাবে ফিরে আসবে। তোমাকে যেতে হবে বানরদের দেশে। বানরদের দেশে সেখানে এক রাজপুত্র আছে। সেই রাজপুত্রই তোমার ওই বানর নাতনিকে ফিরিয়ে আনতে পারবে। তারা দুজনে একসাথে তোমার বাড়িতে বসে যদি মার ভাত খায়, তাহলেই তারা আবার মানুষে পরিণত হবে। সেই বানরদের দেশে আগে সবাই মানুষ ছিল। এক অভিশাপে এক ডাইনি ওই দেশের সব মানুষদেরকে বানরে পরিণত করেছে। সেই রাজপুত্র মানুষ রূপে ফিরে আসতে চায়, কিন্তু সে কিভাবে ফিরতে হয় সেটা জানে না। আমি তোমায় সব বলে দিচ্ছি, তুমি যাও বানরদের দেশে, রাজপুত্রের সাহায্য চাও, তাকে সব কথা খুলে বলো। সে তোমার নাতনিকে ফিরিয়ে আনবে আর নিজেও অভিশাপ মুক্ত হবে। বুড়ি খুব খুশি হয় মাছের কথা শুনে। মাছ বলল, তুমি তাড়াতাড়ি যাও বানরদের দেশে। তোমাকে আমি ঠিকানা বলছি, তুমি সেখানে রওনা হয়ে যাও। রাজপুত্রকে গিয়ে বলবে তাকে যেতে হবে 3 পাহাড়ের দেশে। 3 পাহাড়ের দেশের ঠিক নিচেই আছে একটি বিশাল বড় নদী। সেই নদীর তলায় আছে সোনার কৌটো। সোনার কৌটোর মধ্যে আছে নীলপদ্ম। সেই নীলপদ্মকে প্রথমে নিতে হবে রাজকুমারকে। তারপর সেই রাজকুমারকে নীলপদ্ম ও তোমার নাতনি নিয়ে ফিরে আসতে হবে তোমাদের বাড়িতে। একসাথে বসে খেতে হবে মার ভাত। দুজনেই তখন মানুষে পরিণত হবে। তারপর সে নীলপদ্ম রাজপুত্র নিজের দেশে গিয়ে যদি রাখে, সেই পদ্মের সুবাসে সব দেশের মানুষ আবার নিজেদের রূপে ফিরে আসবে। বুড়ি মাছের বলা ঠিকানা পেয়ে তাড়াতাড়ি রওনা দিয়ে দেয়। ঠুক ঠুক করে লাঠি নিয়ে চলতে শুরু করে। প্রায় 1 মাস পর পৌঁছায় বুড়ি সেই বানরদের দেশে। বানরদের দেশে পৌঁছে বুড়ি যায় প্রথমে রাজবাড়িতে। কি বিশাল বড় রাজবাড়ি, সোনার মহল। সেখানে শুধু বানর আর বানর। বানরদের সিপাহী, বানরদের লোকজন, দাসদাসী, মানুষজন, সবারকার বানরের মতোই চেহারা। বানরদের রাজ্যে যাওয়ার পর বুড়ি বুঝতে পারে বানরদের রাজ্য খুবই সুন্দর। সবাই খুব ভালোবাসে সকলকে। সবাইকার মন খুব সহজ সরল। কেউ কারুর সঙ্গে ছল চতুরি করে না। বুড়ি প্রথমে গিয়েই বানরদের রাজার সাথে কথা বলে এবং রাজপুত্রর ব্যাপারে সব কথা জানায়। রাজপুত্রই পারবে তার নাতনিকে ফিরিয়ে আনতে এবং এই দেশও নিজেদের রূপে ফিরে আসতে পারবে। দেশের প্রতিটি মানুষ আবার সে আগের মানুষ রূপ পাবে। আপনাদের দেশ যেমন ছিল তেমন হবে। বুড়ি বলে ভালো করে রাজার কাছে। রাজা শুনে খুব খুশি হয়, রাজপুত্রকে খবর দেয়। রাজপুত্র এসে বুড়ির মুখে সব শুনে রাজি হয় যাওয়ার জন্য। সে পরের দিন সকাল সকাল বুড়ির কাছে সব ঠিকানা নিয়ে 3 পাহাড়ের দেশে রওনা দেয়। বানর রাজকুমার এক ডাল থেকে আরেক ডালে ছাপিয়ে ছাপিয়ে দেশ থেকে দেশান্তর পার হয়। অনেক গভীর অরণ্য পার হতে হয় তাকে। শেষে সে 3 পাহাড়ের সামনে এসে পৌঁছায়। প্রথমের পাহাড়টি ছিল বরফে ঢাকা, দ্বিতীয় পাহাড়টি ছিল আগুনে মোড়া, আর তৃতীয় পাহাড়টিতে চলছিল ঘূর্ণিঝড়ের মতো বাতাস। এই 3টি পাহাড়ের নিচে যেতে হবে তাকে। সেখানেই আছে একটি জলাশয়। সেই জলাশয়ের মধ্যেই আছে সোনার কৌটো। প্রথমে বানর রাজপুত্র যায় বরফের পাহাড়ে। বরফের পাহাড়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে বরফের পাহাড়টা অতি কষ্টে অতিক্রম করে। তারপরে দেখতে পায় আগুনের পাহাড়। কিন্তু আগুনের পাহাড়ে যেই সে পা দিতে যাবে,
অমনি দেখে কি গরম, তার পা তো গলে যাবে। কিভাবে ওই পাহাড় পার হবে রাজকুমার কিছুতেই বুঝে উঠতে পারে না। এমন সময় একটি প্রজাপতি হঠাৎ করে বানরের হাতে এসে বসে। সে বলে, কি গো বানর, তুমি আবার পাহাড় চড়বে নাকি? তোমার পা তো পুড়ে যাবে, গলে যাবে। বানর প্রজাপতিটিকে বলে, না গো, আমায় ওই পাহাড় চড়তেই হবে, আমাকে ওই জলাশয়ে পৌঁছতে হবে। প্রজাপতি বলে, তবে তোমাকে আমি একটা উপায় বলতে পারি, যদি তুমি আমার উপকার করো। বানর বলে, কি উপায়? আমায় বলে দাও, আমি তোমার সব উপকার করতে রাজি। প্রজাপতি বলে, একটি ফুল গাছ আছে, সেই ফুল গাছের মধ্যে দুইটি ফুলের মধ্যে আটকে রাখা হয়েছে তার প্রিয় স্বামীকে। এক ডাইনি সেই দুটি ফুলের মধ্যে প্রজাপতিটিকে আটকে রেখেছে। তাদের দুজনের কত বছর দেখা হয়নি। দুইটি ফুলকে ছিঁড়ে ফেলতে পারলে তার স্বামী মুক্তি পাবে, বেরিয়ে আসবে, তাদের দুজনের মিলন হবে, দেখা হবে। যদি দুইটি ফুলকে ছিঁড়ে দেয় বানর, তাহলে প্রজাপতিটি মুক্তি পেলে সে বলে দিবে কি করে তাকে ওই আগুনের পাহাড় পার হতে হবে। বানর বলে, সে এক্ষুনি যেতে রাজি। প্রজাপতি তাকে পথ দেখিয়ে দেখিয়ে এক বিশাল সুন্দর বাগানের মধ্যে নিয়ে যায়। বাগানটা কিন্তু আগুনের পাহাড়ের পাশেই ছিল। সেখানে দুটি বিশাল বড় বড় ফুল ছিল, লাল ফুল। টকটকে লাল রঙের সেই দুইটি ফুলের মধ্যে একটি ছোট্ট পাড়া পাপড়ি দিয়ে আটকানো আছে, যেন দরজায় তালা লাগানো। বানর গিয়ে দুইটি ফুলকে ছিঁড়ে নিল গাছের থেকে, তারপরে পাপড়িটি খুলে ফেলল। এইদিকে সে ভেতরে থাকা প্রজাপতিটি উড়ে বাইরে বেরিয়ে এলো। দুই স্বামী স্ত্রীকে বানর এক করে দিল। তারা দুজনে দুজনকে দেখে কত আনন্দিত হলো। কত বছর তারা দুজন দুজনকে দেখতে পায়নি। তারা তো আশাই ছেড়ে দিয়েছিল। বানরের এই উপকারের জন্য প্রজাপতি বউটি খুব খুশি হয়, বানরকে অসংখ্য ধন্যবাদ জানায়। তার স্বামী ফিরে এসেছে। বানরকে সে বলে, ওই জ্বলন্ত আগ্নেয় পাহাড়ে উঠতে গেলে তোমাকে আগে পরতে হবে লোহার বুট। সেই লোহার বুট পরলে তবেই তুমি পা দিয়ে উঠতে পারবে। কিন্তু যেমন তেমন লোহার বুট নয়, সেই লোহার বুট তুমি পাবে আগ্নেয় পাহাড়ের ভেতরে একটি কুয়োর মধ্যে। কুয়োর ভেতরে নামলে তুমি দেখতে পাবে জলের মধ্যে একটি পাথর আছে। পাথরের ওপরে দুটি লোহার বুট রাখা আছে। সেই কুয়োর থেকে যদি তুমি লোহার বুটগুলি তুলতে পারো, তাহলে তুমি সেগুলি পরলে ওপরে উঠতে পারবে। বানর খুব খুশি হয়। তাড়াতাড়ি কুয়োর কাছে গিয়ে ছপাং ছপাং করে নেমে যায়। মুহূর্তের মধ্যে বাঁদর নেমে গিয়ে দেখতে পায় সেই বুট দুটো। উঠে আসে বুটগুলো নিয়ে, তারপর বুটগুলো পায়ে গলিয়ে নেয়। ব্যাস, এরপর প্রজাপতিকে ধন্যবাদ জানিয়ে সে উঠতে থাকে আগ্নেয় পাহাড়ে। আগ্নেয় পাহাড়টিকে খুব সহজেই পার করে ফেলে বাঁদর। তারপরে ছিল শেষ পাহাড়, যেখানে হচ্ছিল অনবরত ঘূর্ণিঝড়। বানর দেখল সেই পাহাড়ে উঠতে গেলে তার চোখ খোলা রাখা চলবে না, তাহলেই ধুলো ঢুকে যাবে, সে আর হাঁটতে পারবে না। চোখ বন্ধ করে হাতে করে ধরে ধরে পাহাড়ের মধ্যে উঠতে শুরু করলো বাঁদর। দেখতে দেখতে পাহাড়ের চূড়ায় উঠে গেল, তারপর আবার নামতে থাকলো। খুব সহজে এই পাহাড়টাকেও পার করে ফেললো বাঁদর। শেষে এলো বাঁদর রাজকুমার একদম জলাশয়ের সামনে। জলাশয় দেখে বাঁদর রাজকুমার ভীষণ খুশি হলো। জলাশয়ের মধ্যে বানর রাজকুমার ঝাঁপ দিল, নিচে চলে গেল একদম জলাশয়ের তলে। দেখতে পেল একটি সেখানে সোনার কৌটো রয়েছে। সোনার কৌটোটি হাতে করে তুলে নিয়ে এলো বাঁদর রাজকুমার। তার মধ্যে খুলে দেখলো আছে নীলপদ্ম। নীলপদ্ম পেয়ে খুব খুশি হলো সে। নীলপদ্ম নিয়ে সে যখন 3টি পাহাড় অতিক্রম করে আসছে, তখন সে দেখে একটি অন্য বাঁদর তার জন্য সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে। বাঁদর রাজকুমার তখন হঠাৎ তাকে দেখে বলল, তুমি কে? আমার পথ আঁকলে এইভাবে দাঁড়িয়ে আছো? সে তখন পরিচয় দেয়, তোমাকে এখানে যে পাঠিয়েছে আমার দিদা, আমি তারই নাতনি। তুমি তো আমার জন্যই এখানে এসেছ, আমি তো দিদার নাতনি। বানর খুব খুশি হয়, তাকে নিয়ে বুড়ির কাছে ফিরে যায়। বুড়ি বানর রাজকুমারকে দেখে খুবই খুশি হয়। তারপর সে দেখতে পায় তার নাতনি এসেছে। নাতনিকে জড়িয়ে ধরে বুড়ির সে কি কান্না। বুড়ি বলে, আমি বড্ড ভুল করে ফেলেছি রে মা, আমার রাগের মাথায় তোকে মারা উচিত হয়নি। তোর সামান্য ভুলের জন্য আমি অনেক বড় শাস্তি দিয়েছি তোকে। তোকে আমার সবকিছু খুলে বুঝিয়ে বলা উচিত ছিল। এইভাবে রেগে যাওয়া আমার একদমই উচিত হয়নি।
মারা তো ভীষণ বড় অপরাধ হয়েছে। বুড়ির নাতনি এরপর বুড়িকে জড়িয়ে ধরে। বুড়ি বলে, তুই ছাড়া আমার আছে কি আর মা? তুই যদি আমার কাছে না থাকিস, আমি কি নিয়ে বাকি জীবন বাঁচব? বুড়ির নাতনির দু চোখ দিয়ে হরর করে জল পড়ে, কিন্তু সে তো এখন বাঁদর রূপে আছে। বুড়ি এরপর বলে বুড়ির নাতনিকে আর ওই বানর রাজকুমারকে নীল পদ্ম নিয়ে যেতে হবে বুড়ির বাড়িতে। সেখানে খেতে হবে মার ভাত। তারপর রাজকুমার যখন নীল পদ্ম নিয়ে ফিরে আসবে নিজের দেশে, তখনই নীল পদ্মের সুবাসে তার দেশের সব লোক আবার মানুষে পরিণত হবে। মাঝের কথা মতো বুড়ি ঠিক সেই রকম কাজ করে। বুড়ি এরপর বানর রাজকুমারকে আর বুড়ির নাতনিকে নিয়ে বাড়িতে নিয়ে যায়। সেখানে বুড়ি হাঁড়ি ভর্তি মার ভাত বানায়। মার ভাত রান্না করে দুইটি থালাতে পরিবেশন করে বানর রাজকুমারকে এবং বুড়ির নাতনিকে খেতে দেয়। যেই তারা ওই মার ভাত খায়, সেই আবার মুহূর্তের মধ্যে নিজেদের রূপে ফিরে আসে। প্রথমবার বুড়ির নাতনি তাকিয়ে দেখে বানর রাজপুত্রকে। কি অপূর্ব সুন্দর দেখতে সে! বানর রাজপুত্রও বুড়ির নাতনিকে দেখে খুবই পছন্দ করে ফেলে। খুবই মিষ্টি মুখ ছিল তার। বুড়িকে রেখে এরপর বানর রাজকুমার সেখানে যায় তার নিজের দেশে। নীলপদ্ম সুবাসে তাদের দেশের সমস্ত লোক বানর রূপের থেকে আবার মানুষ রূপে ফিরে আসে। গোটা দেশের লোক আনন্দিত হয়। তাদের সকলের মধ্যে খুশির বন্যা বয়ে যায়। তাদের দেশের মানুষের মধ্যে আনন্দ উৎসব শুরু হয়ে যায়। এদিকে রাজাকে জানায় বানর রাজকুমার যে বুড়ির নাতনিকে তার খুব পছন্দ হয়েছে, তাকেই সে জীবনসঙ্গী করতে চায়। বানর রাজপুত্রের বাবা মানে ওই দেশের রাজা এই কথা শুনে খুবই খুশি হয়। তারা তো এখন সকলেই মানুষ রূপে চলে এসেছে। তাদের আর কোনো অসুবিধে নেই, না কোনো দুঃখ আছে। তাই এই সুখের দিনে তারা বিশাল বড় মহোৎসবের মাধ্যমে আনন্দ করতে চায়। আর এ তো তাদের জীবনের সব থেকে সুখের দিন। তাই রাজা আর দেরি না করে তাড়াহুড়ো করে চলে যায় ছেলেকে নিয়ে বুড়ির বাড়িতে। বুড়ির নাতনি আর বুড়িকে নিয়ে তারা রাজবাড়িতে ফিরে আসে। সেখানে ধুমধাম করে বুড়ির নাতনির সাথে রাজকুমারের বিয়ে হয়। এরপর বুড়ি সেই রাজবাড়িতেই থেকে যায় নাতনির সাথে আর নাত জামাইয়ের সাথে। তারপর থেকে বুড়ি আর নাতনি আর কোনোদিন আলাদা হয়নি। নাতনির ওপর বুড়ি কোনোদিন আর রাগও দেখায়নি। কোনো ভুল হলে সব সময় তাকে বুঝিয়ে বলে দিত। মারধর কোনোদিন আর করেনি। আর এখন তো বুড়ি নাতনির থেকেও নাত জামাইকে বেশি ভালোবাসে। বুড়ির আদরে এখন ভাগ বসিয়েছে নাত জামাইও। তাদের জীবন সুখের স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে।